আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গুম, খুন, হত্যাসহ বেশিরভাগ মানবতা বিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশে গুম ও গণহত্যা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত রিপোর্ট পেশ করেছে প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির বিষয়ে জানতে চেয়ে 15 দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ৪৫ আসামির মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের ১৬ জনকে আদালতে আনা হয়। ৩টি আলাদা প্রিজন ভ্যানে সালমান এফ রহমান, ডাক্তার দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, তৌফিক ইলাহি চৌধুরী সহ একে একে হাজির করা হয় আসামিদের। ১ ঘণ্টা ধরে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও গুমের বিষয়ে আদালতে শুনানি করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশেই বেশিরভাগ অপরাধ সংগঠিত হয়েছিল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংগঠিত হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রীকে বন্দি বিনিময় চুক্তি অথবা ইন্টারপোলের মাধ্যমে আনার বিষয়ে অগ্রগতি জানাতে 15 দিনের সময় দেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে। তৌফিক ইলাহি ও কর্নেল ফারুক খানের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযোগ না পেয়ে হাইকোর্টে আবেদন করবেন। প্রাথমিক অভিযোগনামা যেটা পেয়েছি সেটা কপি অফ এলিগেশন না, সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি। সংবিধানের 102 ইনভোক করে অনারেবল হাইকোর্ট ডিভিশনে যেতে পারি। আগামী 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব বলেন তিনি। রাজনীতিবিদদের উদ্দেশ্যে খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য করে খসরু জানান, দলের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম মুক্তিযুদ্ধের এখন কিছু হলে ভালো, না হলেও অসুবিধা নাই, কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। 31 দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সুতরাং রিফর্মের গল্প আমাদের সামনে করে কোনো লাভ হবে না। রিফর্ম হতে হবে সংসদে, রিফর্ম হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। রাজধানী কারওয়ান বাজারের এফটিসি রেল ক্রসিং আটকে বিক্ষোভ করেছে রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে 1 ঘণ্টা বন্ধ ছিল সারা দেশের সাথে রেল যোগাযোগ। এফটিসি রেল ক্রসিংয়ে রেলওয়ের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা বেতন বকেয়া পরিশোধের দাবিতে সকাল 10টা থেকে রেল লাইন আটকে বিক্ষোভ করে। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে রেল যাত্রীরা। 30 মিনিট পর অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা গত 6 মাসে বেতন ভাতা পাচ্ছেন না। তারা জানান, সারা দেশে প্রায় 7,500 অস্থায়ী শ্রমিক রয়েছে। সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ক্যাডারের পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষা দিয়ে পাস নম্বর পেতে হবে। প্রশাসন সংস্কারে এমন সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সচিবালয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন কমিশন প্রধান আব্দুল মুঈন চৌধুরী। তিনি বলেন, গেল 15 বছরের মতো প্রশাসনে দলীয়করণ আগে এত হয়নি, ভবিষ্যতে এতটা দলীয়করণ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। মুঈন চৌধুরী জানান, চাকরি পাওয়া ও পাসপোর্ট নেওয়া কোনো ক্ষেত্রেই পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করা হবে। আমাদের সকলের অভিজ্ঞতার আলোকে আমরা বিভিন্ন জিনিস তুলে ধরছি, ঠিক আছে। এখন এটা গভর্নমেন্ট ফাইনালি
এই সরকার কি করবেন সেটা সরকারের, আমাদের না। তো ওনারা যেটা যদি আমাদের পুরো হুবহু আমাদেরটা অ্যাপ্রুভ করেন, আমি একটা কথা বলছি, এটা সরকারের সিদ্ধান্ত, তো করেন যদি, তাহলে অনেক জিনিস পরিবর্তন হবে। আর যদি ওনারা পুরোটা না করেন, তাহলে হয়তো আংশিক কিছু কিছু জিনিস আসবে। দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফলাফল ডিজিটাল লটারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম। শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসে ডিজিটাল লটারির ফলাফল অনলাইন ও SMS এর মাধ্যমে জানতে পারবেন বলে জানানো হয়। এই সময় লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নিয়মে ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সাধারণ ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সব কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকার সাপেক্ষে এবং প্রার্থীর নিজ নিজ ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয় মাউশির পক্ষ থেকে। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের বড় কারণ বকেয়া বেতন আর বেকার সমস্যা বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। তিনি বলেন, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরা এই কারখানার আন্দোলন করছে। রাজধানী গুলশানের সিপিডি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এই সময় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলা ভিত্তিক নীতি তৈরির তাগিদ দেন গবেষকরা। শ্রমিককে ভালো কাজের জন্য তৈরি করা প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জানিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বলেন, স্কিল দিয়ে শেষ করা কাজ নয়, জেলা পর্যায়ে কর্মসংস্থান মডেল তৈরি করার নীতি গ্রহণ করতে হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।